হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ সন্ধ্যা 6টার স্পেশাল চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি ফর টেট 2024 পরীক্ষার স্পেশাল ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের এই ক্লাসটা রোজ তোমরা বিকাল 6টা থেকে কিন্তু পেয়ে যাচ্ছ। আমাদের আজকে ক্লাস নাম্বার 8 আমরা বেশ কিছু বাছাই করা সিটিপি থেকে কোয়েশ্চেন আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং টেট 2024 পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো কী রয়েছে দেখো। প্রথম প্রশ্নে কী রয়েছে, প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে 4টা করে অপশন তোমরা পেয়ে যাবে। যেটা সঠিক উত্তর বলে মনে হয় সেটা তোমরা নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে জানাতে পারো। তো প্রশ্নটা বলেছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শ্রেণীকক্ষে সামাজিক প্রাক্ষবিক শিখনকে উন্নীত করে? সামাজিক প্রাক্ষবিক, দেখো সামাজিক তো সোশ্যাল আমরা জানি, আর প্রাক্ষবিক মানে যেটা হচ্ছে ইমোশনাল, যেখানে ইমোশন রয়েছে, ঠিক আছে, যেটা ইমোশনাল, সেই ইমোশনাল শিখনকে উন্নীত করে। শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতাকে উৎসাহ দেয়, বাধ্যতামূলক শৃঙ্খলার ব্যবহার, সহানুভূতিশীল ও শ্রবণশীল শিক্ষক, নাকি ভালো ফল করার জন্য চাপ দেওয়া? যেটা সামাজিক আর প্রাক্ষবিক যেটা, ঠিক আছে। তো তোমরা এই প্রক্ষোভ, প্রেষণা এই ধরনের শব্দ কিন্তু বারবার পাবে। প্রেষণা হচ্ছে মোটিভেশন যেটা আসে। তো এখানে সঠিক উত্তর হবে সহানুভূতিশীল এবং শ্রবণশীল শিক্ষক। দেখো, সহানুভূতিশীল এবং শ্রবণশীল অর্থাৎ একটা বাচ্চা যখন কোনো প্রশ্ন করবে, কোনো টপিক সম্পর্কে জানতে চাইবে, তখন সেটা শোনার মতন ধৈর্য টিচারের থাকতে হবে, এবং তার পাশাপাশি সহানুভূতিশীল অর্থাৎ সেই বাচ্চাটার কোয়েশ্চেনটার প্রতি তিনি একেবারেই কঠোর হবেন না, তিনি তাকে সেই মোতাবেক উত্তর করবেন, অথবা তার যদি ভুল হয়ে থাকে সেই ভুলটাকে তিনি শুধরে দেওয়ার চেষ্টা করবেন। সো অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। মনে রাখতে হবে, শিশুকেন্দ্রিক শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে বাচ্চাদের টার্গেটগুলোকে ফিল আপ করা এবং তাদেরকে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট বানানো। নিচের মধ্যে কোন উপাদানটি শিখনকে প্রভাবিত করে? শিখন হচ্ছে লার্নিং, আর শিক্ষণ হচ্ছে টিচিং, তাই তো? শিখন হচ্ছে লার্নিং। নিচের মধ্যে কোন উপাদানটি শিখনকে প্রভাবিত করে? উপাদানগুলো কী কী রয়েছে? প্রক্ষোভ, মানে যেটা আমি বললাম ইমোশন। সাংস্কৃতিক বিষয়বস্তু, মানে সাংস্কৃতিক বিষয়বস্তু বলতে যেই সোসাইটিতে রয়েছে বা যেই পরিবেশে সে রয়েছে সেখানকার যে সমস্ত ঘটনাবলী সে প্রতিদিন দেখছে সেটা। পরিণামন মানে ম্যাচুরিটি। আগ্রহ মানে তো তুমি জানোই আগ্রহ মানে এটা কী। তাহলে বলতে হবে সেটার মধ্যে কোনটা প্রভাবিত করে। 3 এবং 4 অর্থাৎ পরিণামন এবং আগ্রহ। 2, 3, 4 মানে সাংস্কৃতিক বিষয়বস্তু, পরিণামন এবং আগ্রহ। 2 আর 4 অর্থাৎ সাংস্কৃতিক বিষয়বস্তু আর আগ্রহ, নাকি 1, 2, 3, 4 প্রক্ষোভ, সাংস্কৃতিক বিষয়বস্তু, পরিণামন, আগ্রহ। দেখো, প্রক্ষোভ তো দরকার অবশ্যই, ইমোশন বলতে তার সেটা শেখার ইচ্ছাটা থাকতে হবে। সাংস্কৃতিক বিষয়বস্তু অর্থাৎ আশেপাশে সে যে জিনিসগুলো দেখছে সেগুলো সম্পর্কে বুঝবে। পরিণামন মানে ম্যাচুরিটি, যত ম্যাচুরিটি বাড়বে তত সে শিখবে। আগ্রহ তো অবশ্যই প্রয়োজন। সো অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার, সবকটি। পরের নাম্বারে আসবো, বলছে শিক্ষার্থীদের ছুটি সম্পর্কিত নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? শিক্ষার্থীদের ছুটি সম্পর্কিত, এখানে ত্রুটি হবে, ছুটি নয় ত্রুটি হবে। ওকে, একটু টাইপিং এরর হয়েছে। আচ্ছা, ত্রুটিগুলি সাহায্য করে শিক্ষকের দুর্বল ও বুদ্ধিমান ছাত্রকে চিহ্নিত করতে। মানে যখন বাচ্চারা ভুল করছে, ত্রুটি করছে, তাহলে সেটা কি একজন টিচারের হেল্প করবে যে কে দুর্বল কে ভালো পড়াশোনায় সেটা চিহ্নিত করার জন্যে? তাদের ত্রুটির ভিত্তিতে শিক্ষক ছাত্রদের অকৃতকার্য করতে পারেন এবং তার সময় বাঁচাতে পারেন, অর্থাৎ ফেল করিয়ে দেওয়া। অকৃতকার্য করা মানে ফেল করিয়ে দেওয়া, এবং সময় বাঁচাতে পারেন। ত্রুটিগুলি সুযোগ দেয় শিক্ষককে শিক্ষার্থীদের চিন্তাভাবনা সম্পর্কে বুঝতে, অর্থাৎ সেই ছাত্রছাত্রীগুলো কতটা শিখতে পেরেছে, তাদের কনসেপ্ট কোন লেভেলে রয়েছে সেটা শিখতে, নাকি ত্রুটিগুলি অবিলম্বে সংশোধন করার জন্য শিক্ষার্থীদের সঠিক উত্তরটি বারবার লিখতে বলে, যে এটা ভুল করেছিস সেটা তুই বারংবার লেখে লেখে মুখস্থ করে ফেল, এটা করা। তো লজিক্যাল এবং পেডাগজিক্যাল যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন নাম্বার সি, যে ত্রুটিগুলি সুযোগ দেয় শিক্ষককে শিক্ষার্থীদের চিন্তাভাবনাকে বুঝতে, অর্থাৎ সে কতটা শিখতে পেরেছে কতটা শিখতে পারেনি সেই বিষয়টা। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নম্বর 4-এ আসবো। নম্বর 4-এ রয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সমালোচনামূলক চিন্তন, মানে বলতে পারো এক কথায় যেটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং, যেটা সে সমালোচনামূলক চিন্তনের অবদান রাখে না বলেছে। মনে রাখবে, নট, এক্সেপ্ট এই শব্দগুলো ব্যবহার করলে কিন্তু প্রশ্নের মানে পুরোটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো বলছে চিন্তাবিদরা একটি বিবৃতির অন্তর্নিহিত অনুমানগুলি শনাক্ত ও চ্যালেঞ্জ করেন। বিবৃতি বলতে স্টেটমেন্ট, এবং সেটার যেটা অন্তর্নিহিত অনুমান রয়েছে তার মধ্যে যেগুলো তোমার পসিবিলিটিস রয়েছে সেগুলোকে চিনবেন এবং চ্যালেঞ্জ করবেন।
চিন্তাবিদরা বিবৃতিগুলির মধ্যে বাস্তবসম্মত নির্ভুলতা এবং যৌক্তিক সামঞ্জস্য পরীক্ষা করে। চিন্তাবিদরা পরিস্থিতির প্রেক্ষাপট বিবেচনা করেন না। চিন্তাবিদরা কল্পনা এবং বিকল্প সমূহের অনুসন্ধান করেন। সঠিক উত্তর কী হবে? অবদান রাখে না বলেছে, তাহলে চিন্তাবিদরা পরিস্থিতির প্রেক্ষাপট বিবেচনা করেন না। প্রেক্ষাপট মানে তার পেছনে কী রয়েছে সেই কারণটা। চিন্তাবিদরা সমালোচনা করার আগে অবশ্যই সেই প্রেক্ষাপটটা বিবেচনা করবেন। তো যেহেতু বলছে অবদান রাখে না, সেই কারণে বিবেচনা করেন না, এটা হচ্ছে সঠিক উত্তর। নম্বর 5, শিখনে প্রেষণা যার দ্বারা টিকিয়ে রাখা যায়। প্রেষণা মানে মোটিভেশন। ক্লাসে তুমি পড়াচ্ছ, ঠিক আছে, এবং বাচ্চাদের মোটিভেশন চলে যাচ্ছে, সেই মোটিভেশনটা তুমি টিকিয়ে রাখার জন্য কী করতে পারবে বা কী করতে পারো? শিশুদের খুব সহজ কাজ দেওয়া, মানে খুব ইজি কাজগুলো করতে দেওয়া, যেটা সে খুব সহজেই বাচ্চারা করতে পারে। না বুঝে মনে রাখার গুরুত্ব দেওয়া, যে বুঝতে হবে না, বোঝাবুঝি থাক, মুখস্থ করো। শিশুকে শাস্তি দেওয়া, আয়ত্তভিত্তিক লক্ষ্যগুলিতে গুরুত্ব দেওয়া। দেখো, সহজ কাজ দিলে সে একটা সময় পরে তার মোটিভেশন এমনি চলে যাবে, ধর এগুলো তো পারছি, এগুলার কী করবো। না বুঝে মুখস্থ করাটা কখনোই হতে পারে না, শাস্তি দেওয়াটা একেবারে বর্জিত। আয়ত্তভিত্তিক লক্ষ্যগুলিতে গুরুত্ব দেওয়া মানেটা হচ্ছে সেই বাচ্চাগুলোর যেগুলো তোমার সেই বাচ্চাগুলোর লিমিট রয়েছে, সেই লিমিটটা বুঝে তাদেরকে ধীরে 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 মোটিভেশন দেওয়া এবং ধীরে ধীরে তাদেরকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া। অর্থাৎ তাদের আয়ত্তটা বুঝে তাদেরকে সেইভাবে পাঠসূচি কিন্তু অনুমান বা নির্ধারণ করে দেওয়াটা হচ্ছে সঠিক উত্তর। নম্বর 6 বলছে লজ্জা। লজ্জা কি? এটা একটা ইমোশন, তাই তো? লজ্জা, ঘৃণা, ভয়, ভালোবাসা, রাগ, সমস্ত কিছু একটা ইমোশন। লজ্জা শিশুদের শিখতে উদ্বুদ্ধ করার জন্য খুবই কার্যকর, মানে শেখার জন্য শিশুদেরকে লজ্জা পেতে হবে, তাই বলতে চেয়েছে। শিখন প্রক্রিয়া ঘন ঘন তৈরি করা উচিত, অর্থাৎ টিচিং লার্নিংয়ের সময় বারবার লজ্জা পেতে হবে টিচারকেও, এবং বাচ্চাদেরকেও বলা হবে যে তোমরা লজ্জা পাও। জ্ঞানের সঙ্গে কোনো সম্পর্ক নেই লজ্জার, জ্ঞানের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দেখো, এখানে লজ্জা বলতে বলেছে যখন কোনো একটা বিষয়, ধরো না তুমি কালকে ক্লাসে ইংলিশটা শেখাচ্ছ এবং সেই বাচ্চাটা কোনো একটা টপিক সে বুঝতে পারেনি, কিন্তু সে লজ্জা পাচ্ছে যে আমি যদি এই প্রশ্নটা বুঝতে পারিনি বলি, তাহলে আমার ওই বান্ধবীর সামনে আমার মান সম্মানটা চলে যাবে, বা ওই বন্ধুগুলোর সামনে আমার মান সম্মানটা চলে যাবে। এই যে লজ্জাটা, তার মধ্যে যে একটা দ্বিধা চলছে, ডিলেমা চলছে, তো সেটা কিন্তু তার মধ্যে শিখতে কিন্তু বাধাপ্রাপ্ত হবে এবং জ্ঞানের উপর নেতিবাচক প্রভাব কিন্তু ফেলবে। তো এইটা কিন্তু কখনোই কাম্য নয়। নেক্সট আসবো নাম্বার 7, নিচের কোন ধারণাটি শিখনের জন্য ভালো? নিচের কোন ধারণাটা শিখনের জন্য ভালো, মানে লার্নিংয়ের জন্য নিচের কোন ধারণাটা ভালো? প্রচেষ্টা পার্থক্য তৈরি করা, ব্যর্থতা হলো অনিয়ন্ত্রিত, ক্ষমতা হলো উন্নতিযোগ্য, ক্ষমতা হলো স্থির। ক্ষমতা বলতে এখানে এবিলিটি, পাওয়ার কিন্তু নয়, ঠিক আছে, মানে কর্মক্ষমতার কথা যেটা বলছে, অ্যাবিলিটি। তো বলছে প্রচেষ্টা পার্থক্য তৈরি করে, কোনটা ভালো বলেছে? দেখো, ভালো বলতে এখানে যেটা আমাদের বুঝতে হবে, নিচের যেই শিখনের কোন ধারণাটা মানে শিখনের জন্য ভালো, সেটা হচ্ছে ক্ষমতা হচ্ছে উন্নতিযোগ্য। ক্ষমতা উন্নতিযোগ্য। আবার একটা জিনিস তুমি দেখো, প্রচেষ্টা পার্থক্য তৈরি করে। প্রচেষ্টা পার্থক্য তৈরি করে মানে হচ্ছে তুমি ট্রাই করছো, তাহলে তোমার শিখনটা পরিবর্তন হবে কি হবে না? নিশ্চয়ই হবে। তাহলে সে শিখনে পার্থক্য তৈরি করছে, তো তাহলে তো এটাও সঠিক উত্তর হচ্ছে। আবার ক্ষমতা উন্নতিযোগ্য, মানে ক্ষমতা তুমি যত সেটাকে নারিশ করবে, নার্চার করবে, শিখতে চাইবে, তত সেটা উন্নতি হবে, তাই না? তাহলে তো এটাও উন্নতিযোগ্য, মানে এটাও সঠিক। তো সেই কারণে এখানে কিন্তু অপশন নাম্বার এ এবং অপশন নাম্বার সি দুটোই কারেক্ট হবে অ্যান্সার। বেসিক্যালি পরীক্ষার সময় এই ধরনের অ্যান্সার দেয় না, বাট তোমরা যারা জানো 2022 স্টেটের পরবর্তীকালে যখন ওই অ্যান্সারগুলোকে চ্যালেঞ্জ করতে দেওয়া হয়েছিল, তখন কিন্তু সেখানে বেশ কিছু অ্যান্সার ছিল যেখানে দুটো অপশন নিয়েছিল পরবর্তীকালে পর্ষদ, এবং তোমরা কিছুদিন ওয়েট করে যখন 2023-এর অ্যান্সার কিটা দেবে, সেখানেও কিন্তু 2-3টা প্রশ্ন এরকম পাবে যেখানে দুটো করে অ্যান্সার তারা কারেক্ট করেছে। তো এক্ষেত্রে আমাদের এ আর সি দুটোই কিন্তু সঠিক। পেডাগোজির অনেকগুলো ভিউ থাকে, সেই ভিউ অনুযায়ী আমাদেরকে বুঝতে হয় যে কোনটা বলেছে, সেই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। শিশুদের বিকাশের ক্ষেত্রে স্বতন্ত্র পার্থক্য, মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস তো থাকবেই। পার্থক্যের জন্য দায়ী করা যেতে পারে বংশগতিকে নয়, পরিবেশকেও নয়, মানে ব্যক্তিগত পার্থক্যে বংশগতিরও কোনো কাজ নেই, পরিবেশেরও কোনো কাজ নেই, তাহলে এটা সঠিক নয়। বংশগতি এবং পরিবেশের পারস্পরিক ক্রিয়াকে, অর্থাৎ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, এই দুটোর পাশাপাশি কার্যকলাপ, কেবলমাত্র বংশগতি, কেবলমাত্র পরিবেশ। দেখো, মনে রাখবে, বাচ্চাদের মধ্যে যখনই কোনো পার্থক্য তৈরি হবে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস তৈরি হবে,
তখন সেখানে তার যেমন বংশগতিটা খুব বেশি ইম্পর্টেন্ট, তার এনভায়রনমেন্টটাও খুব বেশি ইম্পর্টেন্ট। সো অপশন নাম্বার বি, বংশগতি এবং পরিবেশের পারস্পরিক ক্রিয়া সঠিক উত্তর। এবং এই প্রশ্নটা রাখার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক বছর এখান থেকে একটা প্রশ্ন আসেই এই বংশগতি আর পরিবেশ থেকে, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে। পরের নাম্বারে আসবো নাম্বার 9। এটা একটা তোমার কন্ডিশনাল কোশ্চেন দিয়েছে, ভালো করে পড়ে মানেটা বুঝে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আমি কোশ্চেনটা পড়ে দিচ্ছি। বলছে একটা জিগস পাজল, মানে যে তোমার ছোটো 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 যে টুকরোগুলো থাকে সেগুলোকে নিয়ে একটা কিছু বানাতে হয়। একটা জিগস পাজল নিয়ে কাজ করার সময় 5 বছর বয়সী নাজমা, 5 বছর মানে সে ক্লাস 1-এ পড়ে, তাই না? সো 5 বছর বয়সী নাজমা নিজেকেই বলছে, সে নিজে নিজে, আরে নীল টুকরোটা কোথায় গেল, না না এটা তো নয়, আরও ঘন নীল যেটা যেটা এখানে গিয়ে জুতোটা তৈরি করবে, মানে সে ছবির কোনো একটা অংশ সেটাকে কমপ্লিট করবে একটা নীল টুকরো, কিন্তু তার হাতে একটা নীল টুকরো আছে, কিন্তু বলছে না না এটা তো নয়, আরও ঘন নীল, আরও গাঢ় নীল যেটা ছিল সেটা কোথায়। তো ও কিন্তু কাউকে জিজ্ঞাসা করছে না, নাজমা কারোর সাথে কথা বলছে না, নাজমা নিজের সাথে নিজে কথা বলছে। তো ভাইগটস্কির যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্ব অনুযায়ী এটা নাজমার কি, এটা ব্যক্তিগত বক্তৃতা, জোরে কথা বলা, স্ক্যাফোল্ডিং, অহংকেন্দ্রিক বক্তৃতা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ব্যক্তিগত বক্তৃতা। স্ক্যাফোল্ডিং নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি এর আগে, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে চলে আসবো, প্রশ্ন নাম্বার 10। নিচের কোন আচরণটি পিয়াজে প্রস্তাবিত মূর্ত সক্রিয়তার স্তরকে চিহ্নিত করে? নিচের কোন আচরণটি, যা পিয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি বা প্রজ্ঞামূলক জ্ঞান তত্ত্ব রয়েছে, সেই প্রজ্ঞামূলক জ্ঞান তত্ত্বের কিন্তু এটা একটা অংশ, এখান থেকে প্রশ্নটা রয়েছে। নিচের কোন আচরণটি পিয়াজে প্রস্তাবিত মূর্ত সক্রিয়তা স্তরকে চিহ্নিত করে? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেয়। যেমন তোমরা দেখেছো এর আগে 2021-এর যে প্রাইমারি টেট পরীক্ষাটা ছিল, সেখানে কি বলা হয়েছিল যে আরশোলা উড়তে পারে, পাখিও উড়তে পারে, তাই আরশোলা পাখি। এটা পিয়াজের তত্ত্বের কোন স্তরে বাচ্চাটা এই ধরনের মন্তব্য করতে পারে? তো এইভাবেও কিন্তু ভাবতে হবে, আমরা করবো এই ধরনের প্রশ্ন আরও আলোচনা করব, সময় আমাদের রয়েছে হাতে। তো এখানে সঠিক উত্তরটা কী হবে? এটা সঠিক উত্তর হবে সংরক্ষণ এবং শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ, মানে ক্লাসিফিকেশন করা, কোনো কিছুর ক্লাসিফিকেশন করা, ঠিক আছে? আমরা যখন এখানে অ্যাসিমিলেশন অ্যাকোমোডেশনটা পড়ব তখন সেই পার্টটা কিন্তু এইখানে খুব সুন্দর করে প্রকাশ করে দিয়েছেন জাঁ পিয়াজে। পরের নম্বরে আসি বুদ্ধি। বুদ্ধি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? ইন্টেলিজেন্স সম্পর্কিত নিচের কোন তথ্যটা সঠিক? বুদ্ধি হলো একটি নির্দিষ্ট ক্ষমতা যার শুধুমাত্র জন্মের সময় নির্ধারিত হয়, মানে বুদ্ধি হচ্ছে একটা নির্দিষ্ট ক্ষমতা রয়েছে যেটা শুধুমাত্র জন্মের সময় নির্ধারিত হয়, যে এত পরিমাণ বুদ্ধিমান হবে, সে তার জীবন যাপন করবে এই পরিমাণ বুদ্ধিটা নিয়েই। সঠিক পরীক্ষা ব্যবহার করে বুদ্ধিকে সঠিকভাবে পরিমাপ এবং নির্ধারণ করা যেতে পারে, মানে বিভিন্ন রকমের টেস্ট রয়েছে, যার মধ্যে আইকিউ টেস্ট একটা অন্যতম। বুদ্ধি হলো একক উপাদান এবং একক বৈশিষ্ট্য সম্পন্ন, মানে একটাই উপাদান রয়েছে বুদ্ধির এবং একটাই বৈশিষ্ট্য রয়েছে বুদ্ধির। নাকি বুদ্ধি হলো বহুমাত্রিক এবং জটিল ক্ষমতার সমষ্টি। বহুমাত্রিক মানে হচ্ছে বিভিন্ন রকমভাবে সেই বুদ্ধির মধ্যে ডেটা ইনক্লুড হতে পারে এবং সেটা জটিল ক্ষমতা, অনেকগুলো ক্ষমতা একসাথে মিলে একটা বুদ্ধি তৈরি করে। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, বুদ্ধি হলো বহুমাত্রিক এবং জটিল ক্ষমতার সমষ্টি। বুদ্ধির উপরে অনেকগুলো তত্ত্ব রয়েছে, স্টার্নবার্গের তত্ত্ব তোমরা পাবে, ঠিক আছে, স্টার্নের তত্ত্ব তোমরা পাবে, তারপর তোমার হচ্ছে আলেকজান্ডারের তোমরা তত্ত্ব পাবে, তারপর আমরা হচ্ছে স্পিয়ারম্যানের তত্ত্ব পাবো, আরও অনেক এরকম তত্ত্ব রয়েছে যেগুলো অলরেডি আমরা ক্লাসে আলোচনা করেছি। নিচের কোনটি গৌণ সামাজিকীকরণ সংস্থার একটি উদাহরণ? গৌণ মানে কি? যেটা মুখ্য নয় সেটাই গৌণ, যেটা সাবসিডিয়ারি, তাই না, যেটা সাবসিডিয়ারি। তো গৌণ সামাজিকীকরণ সংস্থার একটি উদাহরণ মনে রাখতে হবে ফ্যামিলি, এই দুটো তোমরা মনে রাখবে, আর স্কুল, এই দুটো সংস্থা, ফ্যামিলিও একটা সংস্থা, কিন্তু ফ্যামিলিও একটা প্রতিষ্ঠান যেখান থেকে মানুষের মধ্যে সামাজিকীকরণ হয়। আমি কিভাবে কথা বলছি, কিভাবে আমার আচরণ, সেটা কিন্তু মূলত আমার ফ্যামিলির দ্বারাই নির্ধারিত হবে। আমি ফ্যামিলিতে যেভাবে দেখব, যেভাবে শিখবো, সেভাবেই কিন্তু আমি আচরণ করব। আর স্কুল কিন্তু আমাদের জীবনের দ্বিতীয় বাড়ির মতো, যেখানে আমরা সব থেকে বেশি সময় কাটাই, তাই তো? মানে আমি অ্যাজ এ বাচ্চার হিসাবে আমি বলছি, একটা শিশুর হিসাবে বলছি।
তাহলে এই দুটো হচ্ছে মুখ্য, এই দুটো হচ্ছে মেইন। তারপর ফ্যামিলি আর স্কুল কোথায় কোথায় আছে সেগুলো আমার বাদ যাবে। পরিবার আছে, স্কুল আছে, এখানে পরিবার স্কুল কিছু নেই, তাহলে এটা হচ্ছে গৌণ। মিডিয়া এবং প্রতিবেশী মানে আমার পাশের বাড়ির লোক, ঠিক আছে। আর মিডিয়া মানে কি, মিডিয়া হচ্ছে যেরকম সেটা হতে পারে টিভি, সেটা হতে পারে মানে মোবাইল ফোন এবং অন্যান্য রেডিও, ট্রানজিস্টর ইত্যাদি। এরপরে রয়েছে নাম্বার 13, নিচের কোন সময়কালে শারীরিক বৃদ্ধি ও বিকাশ দ্রুত গতিতে হয়? বৃদ্ধি হচ্ছে গ্রোথ আর বিকাশ হচ্ছে ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। নিচের কোন সময়কালে শারীরিক বৃদ্ধি ও বিকাশ দ্রুত গতিতে হয়? শৈশব এবং প্রাক বাল্যকালে, প্রারম্ভিক বাল্য এবং মধ্য বাল্যকালে, মধ্য বাল্য এবং কৈশোরে, কৈশোর এবং প্রাপ্তবয়স্ক। নিচের কোন সময়কালে শারীরিক বৃদ্ধি ও বিকাশ দ্রুত গতিতে হয়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে শৈশব এবং প্রাক বাল্যকালে। অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, শৈশব এবং প্রাক বাল্যকালে। নেক্সট আসবো নাম্বার 14, শিশু কেন্দ্রিক শিক্ষানীতি বা চাইল্ড সেন্ট্রিক যে এডুকেশনের যে নীতিটা রয়েছে, যেটাকে এক কথায় বলি আমরা পেডাগজি। এটাই তো সায়েন্টিফিক ওয়ে অফ টিচিং আর লার্নিং, শিশু কেন্দ্রিক শিক্ষানীতি। তো এটা পাঠ্য বইয়ের উপর নির্ভরশীলতা থাকবে, মানে পাঠ্য বইয়ের যে টপিক রয়েছে সেই টপিকটাই পড়িয়ে নিজের দায়িত্ব পালন করা। আর শিশুদেরও তাই পাঠ্য বইটা ভালো করে পড়ে নিয়ে গিয়ে পরীক্ষা ভালো নম্বর তোলা। শিশুদের অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া, বলতে তারা যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসে তারা কিছু না কিছু শিখে আসে, এবং সেটা যখন সে ক্লাসের রুমে এসে বলছে তখন সেটাকে টিচারের উচিত সেটাকে ভালোভাবে শোনা এবং সেখানে তাকে কারেক্ট করে দেওয়া। না বুঝে মুখস্থ করা কখনোই হতে পারে না মুখস্থ করাটা। যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থীদের চিহ্নিত করা এবং শ্রেণীকরণ করা, মানে শ্রেণীকরণ বলতে আলাদা আলাদা করা। এই যারা ভালো তারা এদিকে বসো, যারা ভালো নয় তারা ওইদিকে বসো। তার মানে তুমি কী করছো? তার মানে তুমি তো ডিসক্রিমিনেশন তৈরি করছো, এটা করা যাবে না। ঠিক আছে, থাকলো এ আর বি। পাঠ্য বইয়ের উপর নির্ভরশীল হয়ে গেলে তো শুধুমাত্র সেই পাঠ্যপুস্তক নির্ভর জ্ঞানটাই লাভ হবে। সেক্ষেত্রে শিশুরা যেখানে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হচ্ছে, যেখানে শিশুদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে, সেটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি। নম্বর 15, আজকে কিন্তু 20টা প্রশ্ন রেখেছি এবং আগামীতে আরও প্রশ্ন বাড়াবো, ঠিক আছে। একটি শিশু যুক্তি দেয় যে ঔষধ যা প্রাণ বাঁচাতে পারে, মানে লাইফ সেভিং মেডিসিনের কথা বলছে বা লাইফ সেভিং ড্রাগের কথা বলছে, চুরি করা উচিত নয়। একটি শিশু যুক্তি দেয় যে ঔষধ চুরি করা উচিত নয়, কারণ যদি সে তা করে তবে তাকে ধরা হবে এবং জেলে পাঠানো হবে। কোহলবার্গের যে মোরাল ডেভেলপমেন্ট থিওরিটা রয়েছে, নৈতিক বিকাশের তত্ত্বটা রয়েছে, এখানে কোন বোধশক্তির কথা বলছে? যন্ত্রের উদ্দেশ্য অভিযোজন, সামাজিক শৃঙ্খলা বজায় রাখার অভিযোজন, শাস্তি এবং আনুগত্য অভিযোজন, সার্বজনীন নীতি বা নৈতিক নীতি অভিযোজন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে শাস্তি এবং আনুগত্য অভিযোজন। এক্ষেত্রে আমি যখন তোমাদের মোরাল ডেভেলপমেন্টটা ডিসকাস করেছিলাম ওখানে একটা উদাহরণ দিয়েছিলাম যে এক্স নামক একজন ব্যক্তি, তিনি জানেন যে তিনি আগেরবার ট্যাক্স দিয়েছেন এবং ট্যাক্স দেওয়ার পর তিনি ঠিক করেছেন এই বছর থেকে তিনি আর সরকারকে কোনো রকম ট্যাক্স দেবেন না, কারণ তিনি মনে করেন তার ট্যাক্সের টাকাটা সরকার খারাপ জায়গাতে মানে এবং অকারণে বিভিন্ন জায়গাতে খরচ করে ফেলছে। সেই কারণে তিনি ঠিক করেছেন তিনি আর ট্যাক্স দেবেন না। তাহলে তার মধ্যে মোরাল ডেভেলপমেন্টের কোন স্তরের চিন্তাভাবনা আসছে? এটা কিন্তু ক্লাসটা তোমরা করবে, ওখানে সব বিস্তারিতভাবে বলা হয়েছে এবং এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ঘুরে ঘুরে আসে, ঠিক আছে। তুমি টপিকটা কতটা বুঝতে পেরেছো? এরকম প্রশ্ন আসবে না যে প্রজ্ঞামূলক জ্ঞানতত্ত্বের প্রবর্তককে, তারপর তোমার সামাজিক জ্ঞানতত্ত্বের প্রবর্তককে, এগুলো বাচ্চাদের কোশ্চেন। এই কোশ্চেনগুলো কিন্তু এক্সপেক্ট তোমরা করো না, এগুলো কিন্তু আসবে না। কিন্তু এগুলো থেকেই কিন্তু এরকম ঘুরিয়ে প্রশ্ন দেবে ভেতর থেকে, তোমরা কতটা বুঝতে পারলে সেটা। ওকে, নেক্সট কোশ্চেনে আসি। বলছে শিশুরা সাফল্যের সঙ্গে শেখে যখন শিশুসহ শ্রেণীকক্ষে যা ঘটে তার শিক্ষক সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করেন। শিক্ষক সম্পূর্ণ নিয়ন্ত্রক সেখানে, ঠিক আছে। তারা পাঠ্যপুস্তকে দেওয়া সমস্ত তথ্য মুখস্থ করে। এই যে রোট লার্নিংটা সবার আগে কী যাবে? বাদ যাবে। টিচার যদি নিয়ন্ত্রক হয় তাহলে সেটা বাদ যাবে। তারা ব্ল্যাকবোর্ডে শিক্ষকের লেখা উত্তরগুলি কপি করা বাদ যাবে। কপিং, রোট লার্নিং আর মেমোরাইজিং, এই 3টা ওয়ার্ড মনে রেখো। এই 3টা কিন্তু এই শিশু কেন্দ্রিক শিক্ষার একদম বর্জনীয় বিষয় এবং এগুলোই ওয়ার্ড তোমরা পাবে পরীক্ষাতে গিয়ে, ঠিক আছে।
তারা সক্রিয়ভাবে বিভিন্ন কার্যকলাপে অংশগ্রহণ করে। এই যে আসলো সক্রিয়ভাবে, মানে কি অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হয়ে গেল বাচ্চাটা, ব্যাস তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল এটাই, তারা সক্রিয়ভাবে বিভিন্ন কার্যকলাপে অংশগ্রহণ করবে। মূল্যায়ন মানে অ্যাসেসমেন্ট একটি পৃথক কার্যকলাপ হিসেবে গ্রহণ করা উচিত। শিক্ষণ প্রক্রিয়ার একটি অংশ হওয়া উচিত। শুধুমাত্র নম্বর পাওয়ার জন্য ব্যবহার করা উচিত। নৈবর্তিক ধরনের লিখিত কাজের উপর ভিত্তি করে হওয়া উচিত। দেখো মূল্যায়নটা কি? মূল্যায়নটা হচ্ছে শিক্ষণের যে একটা প্রক্রিয়া রয়েছে, সে শিক্ষণের প্রক্রিয়ার যে ধাপগুলো আসে সে ধাপের একটা অংশ, তাই তো? মূল্যায়নের মাধ্যমে কখনোই কারোর যোগ্যতা, কারোর ইন্টেলিজেন্স বিচার করা কাম্য নয়, তাই না? তাহলে এটা যেহেতু একটা ধাপ, একটা অংশ, সেই কারণে এটা কি হওয়া উচিত? শিক্ষণ প্রক্রিয়ার একটি অংশ হওয়া উচিত। মানে এটা একটা অংশ বিশেষ, মানে এটাই একমাত্র নির্ধারক বিষয় নয়। আসবো নম্বর 18তে বলেছে একটি গঠনবাদী কাঠামোয় শিখন হলো বৈশিষ্ট্যগতভাবে সক্রিয় এবং সামাজিক, নিষ্ক্রিয় এবং বস্তুবাদী, জ্ঞান অর্জনের প্রক্রিয়া, অভিজ্ঞতার ফলে আচরণের পরিবর্তন। একটি গঠনবাদী কাঠামোয় শিখন হলো কি? সঠিক উত্তর বৈশিষ্ট্যগতভাবে সক্রিয় এবং সামাজিক, অপশন নাম্বার এ। নেক্সট নাম্বার 19, নিচের কোনটি সঠিকভাবে বিকাশের বিস্তৃত ক্ষেত্রে বা ক্ষেত্রগুলোতে চিহ্নিত করে? নিচের কোনটি সক্রিয়ভাবে বিকাশের বিস্তৃত ক্ষেত্রগুলোকে চিহ্নিত করে? শারীরিক, জ্ঞানমূলক, সামাজিক এবং প্রাক্ষবিক, বুদ্ধিজীবী, আধ্যাত্মিক এবং নিজস্বতা, শারীরিক, ব্যক্তিত্ব, আধ্যাত্মিক এবং প্রাক্ষবিক, নাকি সামাজিক, শারীরিক, ব্যক্তিত্ব এবং নিজস্বতা? এগুলোর মাঝখানে কমা রয়েছে। তো নিচের কোনটি সঠিক বিকাশের বিস্তৃত ক্ষেত্রগুলোকে চিহ্নিত করে? বিকাশটা প্রথমে বিকাশ হবে কীরকম? শারীরিক হবে, তাই তো? তারপর হবে জ্ঞানমূলক, তারপর সামাজিক, তারপর প্রাক্ষবিক। সো অপশন নাম্বার এই হচ্ছে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। আজকে স্যার শেষ প্রশ্ন রাখছি, 20 নম্বর প্রশ্ন তোমাদের জন্য হোম টাস্ক থাকবে। এবং তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, আমাদের আরজিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে কিন্তু 2024 প্রাইমারি টেটকে লক্ষ্য রেখে একটি টেট ব্যাচ শুরু হয়েছে। সেই টেট ব্যাচে তোমরা অবশ্যই জয়েন করতে পারো। সেখানে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ ডিটেলড ক্লাস এবং তার পাশাপাশি সেগুলোর ডেসক্রিপটিভ আলোচনা এবং পিডিএফ নোটস এবং চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কোয়েশ্চেনও কিন্তু সেখানে করানো হয়। উল্লিখিত ব্যাচে যুক্ত হওয়ার জন্য তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 নম্বরে আজই যোগাযোগ করে নিজের সিটটা বুক করে নিতে পারো এবং সেখানে তোমাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে নিচের কোনটি মুখ্য সামাজিকীকরণের সংস্থা? মুখ্য মানে প্রধান, পরিবার, বিদ্যালয়, সরকার, নাকি মিডিয়া? সঠিক উত্তর যেটা হবে সেটা তোমরা নিচে জানাবে কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।